गुड मॉर्निंग क्लास वेलकम टू एमसीएसए क्लासेस। आज के আমরা সংবিধানের প্রথম চ্যাপ্টারের পরবর্তী ভিডিও নিয়ে আসছি। যে চ্যাপ্টারটার নাম হচ্ছে ভারতের সংবিধানের যে তৈরির যে ছিল ব্যবস্থাপনা ছিল বা পটভূমি ছিল সেই চ্যাপ্টারটা একদম প্রথম চ্যাপ্টার। তো তার লাস্ট ভিডিও এবং শেষ ভিডিও নিয়ে আসছে এবং এই ভিডিওতে আমরা তোমার হচ্ছে 1940 সালের আগস্ট অফার থেকে শুরু করে দেশের স্বাধীনতা পর্যন্ত যে পরিস্থিতি রয়েছিল সেখানে স্বাধীনতা কিভাবে আসলো এবং তার সাথে সাথে কিভাবে গণপরিষদের মাধ্যম দিয়ে সংবিধান তৈরি হলো তার ইতিহাস এখানে আমরা জানব। তো সেই পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা রয়েছে। অলরেডি বিগত যদি ভিডিওর কথা বলি তাহলে দেখবে যে অলরেডি আমরা কিন্তু 1935 সালের ভারত শাসন আইন পর্যন্ত আলোচনা করেছি এবং এর আগে ভিডিওতে আমরা অবগত হয়েছি যে এই 1935 সালের ভারত শাসন আইন থেকে ভারতবর্ষের সংবিধানের বেশিরভাগটাই নেওয়া হয়েছিল। তো তার পরবর্তীতে যে স্টেপগুলো ব্রিটিশরা ভারতবর্ষের সংবিধান তৈরির পটভূমিতে ব্যবহার করে সেগুলো এখানে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো একটু ভিডিওটা লেন্থলি হবে। দেখো, ছোট ছোট ভিডিওর মাধ্যম দিয়ে সব কিছু বোঝানো যায় তেমন নয়, তোমাকে বোঝার জন্য একটু নির্দিষ্ট নিজস্ব একটু কোয়ালিটি ক্লাস মেনটেন করতে হয় এবং তার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওগুলোকে দেখতে হবে। আর একটা কথা, এই ভিডিওগুলোকে একবার দেখলে কিন্তু চলবে না, বারে বারে দেখতে হবে, দুবার তিনবার চারবার, তারপরে তোমার ওই বিষয় সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হবে। আর যখন একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি যখন বুকস পড়বে দেখবে যে তোমার পড়তেও ভালো লাগবে এবং নিজে থেকেই বইটাকে স্টাডি করতে পারবে। এবং যখন তুমি নিজে থেকে স্টাডি করবে তখন তুমি দেখবে যে অনেক বেশি পড়াটাকে তুমি রিকভার করতে পেরেছো এবং নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে রিকভার করতে পারছো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে পরবর্তী আমরা ক্লাস আলোচনা করছি। এবং লক্ষ্য করো, তোমরা যদি স্ক্রিনে দেখো তাহলে বুঝতেই পারবে যে তোমার হচ্ছে 1940 সালে যে তোমার হচ্ছে আগস্ট অফার হয়েছিল সেই বিষয়ে এখানে আমরা আলোচনা করব। অলরেডি এর আগের ভিডিওতে আমরা 1935 সালের আইন পর্যন্ত পড়েছিলাম, অর্থাৎ 1935 সাল থেকে শুরু করে 1940 সালের মধ্যে ব্রিটিশদের খুব বেশি একটা ভারতীয় আইন বিষয় নিয়ে কিন্তু অ্যাক্টিভিটি ছিল না। আইন বিষয়ক অ্যাক্টিভিটি শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে, অর্থাৎ যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে 1939 সালে, তারপর থেকে ব্রিটিশদের এই অ্যাক্টিভিটিটা শুরু হলো। তো কিভাবে স্যার, তার পিছনে কারণ কি ছিল? তার পিছনে কারণ হচ্ছে যে 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো তখন ব্রিটিশরা চেয়েছিল যে ভারতের সেনাবাহিনীকে তারা ব্যবহার করবে যেমনটা প্রথম বিশ্বযুদ্ধের সময় করেছিল। তো প্রথম বিশ্বযুদ্ধের সময় করেছিল তখন ভারতীয়রা ততটা সচেতন ছিল না। 1939 সালের সময় বুঝতে পারছে এখন ভারতীয়রা অনেক বেশি পরিপক্ক, রাজনৈতিক দলগুলো অনেক বেশি স্বাধীনতা পায় এবং এই যে ভারতবর্ষের সেনাবাহিনী, যারা ভারতীয় সেনাবাহিনী, তারা কিন্তু অনেকটাই ভারতের যারা নেতৃত্ব তাদের দ্বারা কিন্তু অনেক বেশি ইন্সপায়ার হচ্ছিল। সেটা মহাত্মা গান্ধী হতে পারে, জওহরলাল নেহরু হতে পারে, তোমার হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারে, বা কংগ্রেস এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যারা বড় নেতা তাদের কথা দ্বারা তারা কিন্তু অনুপ্রাণিত হতেন। তো স্বাভাবিক, যদি সেনাবাহিনীকে বিশ্বযুদ্ধে নিয়ে যেতে হয় তাহলে কি ভারতীয় যে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতারা ছিল তাদেরকে কিন্তু একত্রিত করাটা খুব দরকার ছিল এবং দরকারের জন্যই বলতে পারো যে 1940 সালের এই আগস্ট অফার এই বিষয়টা কিন্তু সম্ভব হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল বলেই কিন্তু 1940 সালের এই ঘটনাটা কিন্তু ঘটে। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা 1940 সালের ঘটনাতে কি ছিল সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো 1940 সালে এটা হয়েছিল, অলরেডি লিখেছি আমি। আর এটা হচ্ছে কোন মাসে হয়েছিল? আগস্ট মাসে হয়েছিল, সেই জন্য এটা আগস্ট অফার নামে পরিচিত। ঠিক আছে, কি নামে পরিচিত? আগস্ট অফার। দেখো লেখাই আছে। তৎকালীন বল্লার যিনি ছিলেন তার নাম হচ্ছে লর্ড লিনলিথগো। ঠিক আছে, কি নাম? তোমার হচ্ছে লর্ড লিনলিথগো। ঠিক আছে, তো সে এই অফারটা দিয়েছিল। ঠিক আছে, দেখো কিভাবে লেখা আছে আমি তারপরে বুঝাচ্ছি। 1940 খ্রিস্টাব্দে আগস্ট মাসে প্রথমের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন প্রচণ্ডভাবে বিপর্যয়ের মুখে পড়ে এবং ভারতীয় নেতৃত্ববৃন্দকে কিছুটা খুশি করতে ভারতের জনগণ এবং অর্থ সম্পদ তোমার হচ্ছে যুদ্ধের কাজে ব্যবহার করার উদ্দেশ্যে যুদ্ধের কাজে ব্যবহার করার উদ্দেশ্যে বল্লার্ড লর্ড লিনলিথগো কবে, তারিখটা কবে? তোমার হচ্ছে 8ই আগস্ট। ঠিক আছে,
এটি ঘোষণা করে। এই ঘোষণা লিনলিথগো প্রস্তাব নামেও পরিচিত বা আগস্ট অফার নামেও পরিচিত। তার মানে যেটাকে আমরা আগস্ট অফার বলছি, এর আরেকটা নাম হচ্ছে কি লিনলিথগো অফার। তো যেটা আগস্ট অফার সেটা লিনলিথগো অফার, ঠিক আছে। তো এই ঘোষণার মাধ্যম দিয়ে গভর্নর জেনারেলের শাসন পরিষদের সম্প্রসারণ করে অধিক সংখ্যক ভারতীয় সদস্যকে নেওয়া হবে এবং ভারতীয় নেতাদের নিয়ে একটি যুদ্ধ উপদেষ্টা তোমার হচ্ছে কি যুদ্ধ উপদেষ্টা পরিষদ তৈরি করা হবে, এটা দ্বিতীয়। তৃতীয় হচ্ছে কি যুদ্ধের পর ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে ভারতের নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি গণপরিষদ গঠন করা হবে, এটা তৃতীয়। আর চতুর্থ, ভারতকে ভবিষ্যতে স্বায়ত্ত শাসনের ব্যবস্থা করা হবে, চতুর্থ। তার মানে এই আগস্ট অফারের মাধ্যম দিয়ে ভারতীয়দেরকে 4টা অফারের কথা বলা হয়। কটা? 4টা। এই 4টা তাহলে অফার কি কি? নাম্বার 1 হচ্ছে কি তোমার হচ্ছে যে গভর্নর জেনারেলের যে শাসন পরিষদ, গভর্নর জেনারেল কোথায় থাকতো? স্বাভাবিক কেন্দ্রে তো ভাইসরয়, গভর্নর জেনারেল মানে প্রদেশ। তো প্রদেশে যে গভর্নর জেনারেল থাকছে, ঠিক আছে, তো তার যে শাসন পরিষদ সেখানে ভারতীয় সদস্য বাড়বে, ভারতীয় সদস্য বাড়বে, ভারতীয় সদস্য বাড়বে, এটা একটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি এই যে যুদ্ধটা হবে ভারতীয় সেনাদেরকে ব্যবহার করা হবে, সেক্ষেত্রে ভারতীয় যে নেতা রয়েছে সেই নেতাদেরকে নিয়ে একটা তোমার হচ্ছে পরিষদ তৈরি করা হবে, ঠিক আছে। এবং সেই পরিষদ ঠিক করবে যে কিভাবে তোমার হচ্ছে ভারতীয় সেনাকে যুদ্ধে ব্যবহার করা যাবে যাতে ভারতীয় সেনাদের খুব বেশি ক্ষতি না হয়, ঠিক আছে। তৃতীয় হচ্ছে কি একটা গণপরিষদ তৈরি করা হবে। তারপর বুঝতেই পারছো ব্রিটিশরা প্রথম গণপরিষদ তৈরি করার কথা তোমার হচ্ছে বললো কার মাধ্যম দিয়ে? অগাস্ট অফারের মাধ্যম দিয়ে, ঠিক আছে। যে গণপরিষদ অবশ্য পরবর্তীতে ক্যাবিনেট মিশনের মাধ্যম দিয়ে কিন্তু তৈরি হয়েছিল। তো প্রথম ব্রিটিশরা তোমার হচ্ছে গণপরিষদ তৈরি করার কথা বলেছিল এবং এটা বলেছিল হচ্ছে তোমার হচ্ছে মাথায় রাখবে কিসের মাধ্যম দিয়ে গণপরিষদ তৈরি করার কথা বলে? তোমার হচ্ছে 1940 সালে আগস্ট অফারের মাধ্যম দিয়ে। আর 4 নম্বর হচ্ছে কি ভারতকে স্বায়ত্ত শাসন দেওয়া হবে, স্বায়ত্ত শাসন দেওয়া হবে। তো স্বায়ত্ত শাসন মানে কিন্তু স্বাধীনতা নয়, স্বায়ত্ত শাসন কথাটা মানে হচ্ছে ব্রিটিশদের আন্ডারে রেখেই কিছু একটা ব্যবস্থা করে দেওয়া। তো এই 4টা মূল কন্টেন্টের উপরে তোমার হচ্ছে কি আগস্ট অফার টিকে ছিল। তো স্বাভাবিক এই আগস্ট অফারকে ভারতীয়দের পক্ষে মেনে নেওয়া কিন্তু সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না? এই যে স্বায়ত্ত শাসন কথাটা বলেছে। আর দ্বিতীয় হচ্ছে কি তোমার হচ্ছে এই যে ভারতের সেনাকে ব্যবহার করবে সেই একই জিনিস যেটা প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে করেছিল সেই সময়, তো সেই জিনিসটা আবার দ্বিতীয়বার করতে চাইছে। মানে হচ্ছে কি ব্রিটিশরা ভারতীয়দেরকে আবার ব্যবহার করতে চাইছে। এবার ভারতীয় নেতৃত্ববৃন্দের বক্তব্য হচ্ছে ভারতীয়রা আর কোনোভাবে কিন্তু ব্রিটিশদের দ্বারা কিন্তু কোনোভাবেই তোমার হচ্ছে সেই ধরনের মানে ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে যাবে না, ঠিক আছে। আচ্ছা, এরা তাহলে অগস্ট অফারের ব্যাপারটা হয়ে গেল। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এটা হলো আগস্ট অফার। নেক্সট, আগস্ট অফার যখন মানলো না তখন আসলো একটা নতুন কনসেপ্ট যার নাম হচ্ছে কি ক্রিস মিশন, ঠিক আছে। ক্রিস মিশন আমরা জানি ক্রিস মিশন কত সালে হয়েছিল স্যার? 1942 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার মানে চলছে তখনও, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সেনাদেরকে চাই, ঠিক আছে। তো এটা হচ্ছে কত সালে স্যার? 1942 সালে ক্রিস মিশন, ঠিক আছে। তো ভারতীয় এখানে কি কি লেখা আছে দেখো, বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পরিস্থিতি 1941 সালে জাপানের অতর্কিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে তখন হচ্ছে আক্রমণ করা হয়। তাহলে পার্ল হারবারের আক্রমণ 1941 সালে করা হয়েছিল। ফলস্বরূপ মিত্র শক্তির অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলি প্রবল বিপর্যয়ের মুখে পড়ে। ইংল্যান্ডের উপনিবেশ হিসাবে ভারতেও জাপানের একটা আক্রমণের সম্ভাবনা ছিল। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ভারতীয় নেতৃত্ববৃন্দের কাছে আর্থিক ও তোমার হচ্ছে সামরিক লাভের প্রত্যাশা করে এবং ভারতে এক দৈত্য প্রেরণ করে যা ক্রিস মিশন নামে পরিচিত, ঠিক আছে। তাহলে ক্রিস মিশন জিনিসটাকে কি বুঝতে পেরেছো নিশ্চয়ই। আর জাপানে অতর্কিত আক্রমণের যুদ্ধক্ষেত্রে বিপর্যস্ত মিত্র শক্তির প্রধান রাষ্ট্র ইংল্যান্ড তার ঔপনিবেশিক শক্তিগুলি ভারতের কাছে সাহায্য প্রার্থনা করে সেই সময়। আচ্ছা, কি হয়েছিল ওটা আমরা পরে বলছি। আচ্ছা, এখানে একটু আছে ভারতীয় নেতৃত্ববৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে 1942 সালের মার্চ মাসে, ঠিক আছে, ব্রিটিশ মন্ত্রিসভার বিশিষ্ট সদস্য
এবং প্রখ্যাত আইনজ্ঞ যার নাম হচ্ছে কি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কে ভারতে পাঠানো হয় এবং ব্রিটিশ মহলে তোমার হচ্ছে উদার চিন্তাধারার জন্য তিনি কিন্তু যথেষ্ট ফেমাস ছিলেন ব্রিটিশ মহলে। ঠিক আছে, ব্রিটিশ মহলে কিসের জন্য ফেমাস ছিলেন? উদার চিন্তাধারার জন্য তিনি ফেমাস ছিলেন। তো এটা প্রেক্ষাপটটা লেখা রয়েছে। কার প্রেক্ষাপট? তোমার হচ্ছে ক্রিস মিশনের প্রেক্ষাপট। তাহলে এইটুকু বুঝতে পারলে কি ক্রিস মিশনের প্রেক্ষাপটটা কি? ক্রিস মিশনের তাহলে মূল প্রেক্ষাপট ছিল হচ্ছে 1941 সাল, যখন পার্ল হারবারে ইংল্যান্ড এই তোমার হচ্ছে আমেরিকার পার্ল হারবারে তোমার হচ্ছে বোমা নিক্ষেপ হয়। সেই সময় তোমার হচ্ছে বিশেষ করে যারা মিত্র শক্তির দেশ তারা কিন্তু প্রচুর সমস্যার মধ্যে পড়ে এবং জাপান ওই সময় কিন্তু খুব শক্তিশালী হয়ে উঠেছিল এবং কোনো একটা জায়গায় সম্ভাবনা ছিল জাপান ভারতে আক্রমণ করবে এবং তার সাথে একটা ভারতীয় লিঙ্কও ছিল, যে ব্যক্তির নাম আমরা কম বেশি জানি, যে নেতাজি সুভাষচন্দ্র বোস। অবশ্য নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই পরিপ্রেক্ষিতটা তখনও মানে জাপানে সরাসরি হয়নি, ইনডাইরেক্টলি একটা ইনফ্লুয়েন্স দেখা যাচ্ছিল। ঠিক আছে, তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তোমার হচ্ছে কি জাপান ভারত আক্রমণ করবে। হ্যাঁ, আর যদি এটা করে, ব্রিটিশরা এতদিন ধরে শাসন করছে, কোনো একটা জায়গায় ভারতীয়দের মধ্যে ব্রিটিশদের নিয়ে একটা অশান্তি তৈরি হয়েছে, তো ভারতীয় নেতাদেরকে খুব ঠিকঠাক রাখতে হবে এবং সেই উদ্দেশ্যে উদার চিন্তানীতিবিদ অর্থাৎ হচ্ছে কি কে তোমার হচ্ছে ক্রিপস, স্ট্যাফোর্ড ক্রিপস, তার নেতৃত্বে একটা কমিশনকে পাঠায় এবং কত সালে পাঠিয়েছিল? 1942 সালে পাঠিয়েছিল। কিসের জন্য? ভারতীয় নেতাদের সাথে কথা বলার জন্য। ঠিক আছে, তো আশা করছি এই ক্রিস মিশনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? নেক্সট এবার হচ্ছে কি তোমার হচ্ছে তারপর যদি দেখো এটা তো হলো, এরপর আরেকটু অবশ্যই নিশ্চয়ই আছে এখানে সাথে, কারণ যে ক্রিস মিশনের কারণে কি হলো। এই দেখো দ্বিতীয় পেজ, আমি বললাম যে আছে নিশ্চয়ই কিছু। আচ্ছা, এবার হচ্ছে ক্রিস মিশন তোমার হচ্ছে কি কি প্রস্তাব দিল। ঠিক আছে, তো ক্রিস মিশন কি কি প্রস্তাব দিয়েছিল দেখো। এই প্রস্তাবে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে ভারতকে, যেটা আমরা আগস্টে পরে পেয়েছিলাম হচ্ছে কি স্বায়ত্ত শাসন। ঠিক আছে, সেটাই এখানে আমরা পেলাম হচ্ছে কি ডোমিনিয়ন স্ট্যাটাস। আচ্ছা, যুদ্ধের পর ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটা সংবিধান সভা তৈরি করা হবে। অলরেডি আগস্ট পরেও বলা হয়েছিল এটা। সাংবিধানিক সভার সদস্যগণ প্রাদেশিক আইনসভাগুলো নিম্নকক্ষ দ্বারা নির্বাচিত হবেন, মানে বুঝতে পারছো প্রদেশগুলোর থেকে নিম্নকক্ষ। এবং কি তোমাদের বলে রাখি, আমাদের যে গণপরিষদ তৈরি হয়েছিল, তো গণপরিষদের বেশিরভাগ সদস্য কিন্তু প্রাদেশিক আইনসভার তোমার রিপ্রেজেন্টেটিভ হিসাবেই কিন্তু এখানে কিন্তু জায়গা পেয়েছিল। ঠিক আছে, এবং এমনকি দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি দ্বারাও নির্বাচিত হবেন। এটাও হয়েছিল জানো, অনেকগুলো প্রিন্সলি স্টেটগুলো থেকে, আমি যদি ভুল না বলি 93 মনে হয় 93টা তোমার হচ্ছে কি প্রতিনিধি গণপরিষদে পার্টিসিপেট করেছিল। তার মানে এই পয়েন্টটা কিন্তু পরবর্তীতে গণপরিষদের ফরমেশন তৈরি করতে কিন্তু সাহায্য লেগেছিল, যেটা ক্রিস মিশনের কাছ থেকে তুলে নেওয়া হয়েছিল। কি যে তোমার হচ্ছে তাহলে হচ্ছে কি প্রাদেশিক আইনসভা থেকে তোমার হচ্ছে সদস্যকে নেওয়া, আর দ্বিতীয় হচ্ছে কি দেশীয় রাজারা তোমার হচ্ছে সদস্যকে পাঠাবে। তারপর হচ্ছে কি 4 নম্বর, সংবিধান সভা ভারতবর্ষের জন্য নতুন সংবিধান রচনা করে। ভারতবর্ষের জন্য তারা হচ্ছে নতুন সংবিধান রচনা করবে, এটা একটা জিনিস বলেছে। কেন সংবিধান সভা? অলরেডি আমরা আগে জানি যে সংবিধান সভা তৈরি হচ্ছে এবং সেই সংবিধান সভা নতুন তোমার হচ্ছে সংবিধান রচনা করবে। 5 নম্বর হচ্ছে কি ভারতের কোনো প্রদেশ বা দেশীয় রাজ্য এই সংবিধান গ্রহণে রাজি না হলে সেই প্রদেশ বা দেশীয় রাজ্য নিজস্ব সংবিধান রচনা করতে পারবে। এটা একটা ডেঞ্জারাস জিনিস ছিল। অর্থাৎ কেউ যদি ভারতের সাথে অংশগ্রহণ হবে না, ভারতের সাথে থাকবে না, এই ধরনের যদি মানসিকতা থাকে, তারা নিজেরা সংবিধান তৈরি করতে পারবে। অর্থাৎ ইনডাইরেক্টলি বলতে চাইছে আলাদাভাবে দেশ তৈরি করে নিতে পারবে। এমনকি তোমাদেরকে বলে রাখি, এই জিনিসটার পরিবর্তিত হয়েছিল কিভাবে? 1947 সালে যখন আমাদের দেশ স্বাধীনতা পায়, সেই সময় ব্রিটিশরা প্রতিটা মানে রাজন্যকে বা রাজ ব্যবস্থাকে তোমাকে 3টা অপশন দিয়েছিল। 3টা কাদেরকে? যে বিশেষ করে যারা প্রিন্সলি স্টেট স্বাধীনভাবে ছিল তাদেরকে। হয় ওদেরকে ভারতের সাথে যুক্ত হতে হবে, নচেত ওদেরকে পাকিস্তানের সাথে যুক্ত হতে হবে। না হলে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে কি তারা ইচ্ছা করলে নিজে থেকে ইন্ডিপেন্ডেন্ট একটা তোমার হচ্ছে সদস্য হিসেবে থাকতে পারবে, নিজে একটা স্বাধীন দেশ নিজেকে ঘোষণা করতে পারবে। এটা কোনোভাবে মেনে নেওয়া ছিল না এবং ভারতের গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এবং তাদের তরফ থেকে সম্ভবত জিন্না, এরা দুজন যে এই কাজটা করছিল, তো সেই কাজের পরিপ্রেক্ষিতে কোনো একটা জায়গায় চ্যালেঞ্জ ছিল যে না, কোনো দেশীয় রাজ্য যাতে নিজে থেকে স্বাধীনতা চায় এই কথাটা যাতে না বলতে পারে। এই কথাটা যদি বলে তাহলে কিন্তু সমস্যাটা আরো বাড়বে। ঠিক আছে, আর হচ্ছে কি ভারতীয় এবং টোটালে 552টা সেই সময়
ছিল, অঙ্গরাজ্য ছিল, এই অঙ্গরাজ্যগুলোকে চ্যালেঞ্জ করা, তাদেরকে ইনফ্লুয়েন্স করা এবং তাদেরকে একত্রিত করে ভারতের সাথে যুক্ত করা বা পাকিস্তানের সাথে যুক্ত করা, এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ ছিল। এবং ভারতের হয়ে এই চ্যালেঞ্জটা যিনি মানে একসেপ্ট করেছিলেন বা এবং চ্যালেঞ্জটা খুব ভালোভাবে যিনি করেছিলেন, মানে প্রমাণ করে, তার নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এবং সেই জন্য সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতবর্ষের লৌহ মানব বা ভারতবর্ষের বিস্মার্ক বলা হয়ে থাকে। আজকে আমরা ইউনাইটেড ইন্ডিয়া দেখতে পাচ্ছি, তার জন্য যদি সব থেকে বড় ভূমিকা যদি কারো থাকে, সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে স্যার এই বিষয়টাও তোমার হচ্ছে কি তাহলে হচ্ছে পরবর্তীতে এই ক্রিস মিশনের কাছ থেকে নেওয়া হয়েছিল। 6 নম্বর, সংবিধান রচিত না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর উপর ব্রিটিশ সরকারের সম্পূর্ণরূপে কর্তৃত্ব থাকবে। একদম স্যার সেটাই হয়েছিল পরবর্তীতে। কিন্তু যদি দেখো আমাদের এমনি স্বাধীনতা তো আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট, কিন্তু বাস্তবে প্রকৃত স্বাধীনতা কিন্তু আমরা 1950 সালের 26শে জানুয়ারি পাই। কেন? সেই দিনই আমরা দেশের সেনাবাহিনীকে নিজে থেকে ব্যবহার করতে পেরেছি। তার আগে ব্রিটিশরা কিন্তু তার সেনাবাহিনীর যে হেডগুলো, সেগুলো কিন্তু নিজেদের হাতে কিন্তু নিয়ে রেখেছিল। কেন রেখেছিল? তার পিছনে কারণ ব্রিটিশদের একটা আশঙ্কা ছিল, সংবিধান তৈরি করার প্রাককালে হতে পারে যে ভারতীয়রা তোমার হচ্ছে নিজে থেকে আলাদা একটা ব্যবস্থাপনা তৈরি করে নিতে পারে এবং এক শ্রেণী তোমার হচ্ছে যারা হচ্ছে কি একটা সুন্দরভাবে যে দেশ তৈরি হচ্ছে, সেই দেশ তৈরি করার ক্ষেত্রে ঝামেলা তৈরি করতে পারে। এই ঝামেলাটা যাতে না তৈরি করে, সেই কারণে কিন্তু এই ঘটনাটা ব্রিটিশরা ঘটিয়েছিল এবং এটা ক্রিস মিশনও প্রস্তাবে ছিল। আমি আবার বলছি, ক্রিস মিশনটা সাকসেস হয়নি, কিন্তু ক্রিস মিশনের যে ছোট ছোট প্রস্তাবগুলো ছিল, সেগুলো কিন্তু আবার ক্যাবিনেট মিশনও পাওয়া যায়। এমনকি তোমাদেরকে এটাও বলে রাখি যে ক্রিস মিশনে যে ক্রিপস, এই ক্রিপস কিন্তু আবার ক্যাবিনেট মিশনেরও সদস্য ছিল। তো স্বাভাবিক তার একটা প্রভাব তো পড়বেই। তারপর হচ্ছে 7 নম্বর, 7 নম্বরে গিয়ে কি বলছে, বড়লাটের তোমার হচ্ছে কার্যনির্বাহী পরিষদে আপাতত ভারতীয় সদস্য বেশি সংখ্যায় নিয়োগ করা হবে। এই যে বড়লাট বা ভাইসরয়, সেই ভাইসরয়ের যে কার্যনির্বাহী সদস্য, সেখানে ভারতীয় সদস্যরা এবার বাড়বে, ব্রিটিশ সদস্য আর নেওয়া হবে না। প্রথমের দিকে ভাবো যে ব্রিটিশ সদস্য নেওয়া হচ্ছিল বেশি, ভারতীয় সদস্য নাই। যেখানে যা হচ্ছে ভারতীয় সদস্য নাই। আমরা সাইমন্স কমিশনের রিপোর্টে দেখছিলাম যে ভারতীয় সদস্য ছিল না বলে আন্দোলন হয়েছিল। ঠিক একইভাবে ভাইসরয়ের কার্যনির্বাহী যে সদস্য ছিল, ভারতীয়দেরকে কম সংখ্যক নেওয়া হবে, এইভাবে একটা টেন্ডেন্সি ছিল। কিন্তু স্বাধীনতার প্রাক্কালে দেখা হলো ভারতীয়দেরকে বেশি নেওয়া হবে, এই ধরনের একটা প্রতিশ্রুতি দেওয়া হলো। কোন সময়? 1942 সালে। কার মাধ্যম দিয়ে? ক্যাবিনেট মিশনের মাধ্যম দিয়ে। ঠিক আছে। তাহলে এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টের পার্সপেক্টিভে ক্রিস মিশনকে সেই সময় দাঁড় করিয়ে আনা হয়েছিল। কিন্তু এই যে ডোমিনেন্ট স্ট্যাটাস, এই কনসেপ্টের কারণে কিন্তু কি স্যার পুরোপুরি এই ক্রিস মিশন কি হয়ে গেল স্যার? ব্যর্থ হয়ে গেল। ঠিক আছে, ক্রিস মিশন ব্যর্থ হলো। ঠিক আছে। এবং মাথা রাখবে, যখন ক্রিস মিশন দেওয়া হয়েছিল, ঠিক আছে, তখন মানে প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে কি স্যার? উইনস্টন চার্চিল। আচ্ছা, তো এটা ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল? যে ভারতীয়রা ডোমিনেন্ট স্ট্যাটাস কিন্তু চায় না। ভারতীয়রা যদি কিছু চায়, সেটা হচ্ছে এবার হচ্ছে পূর্ণ স্বাধীনতা। পূর্ণ স্বাধীনতা ছাড়া ভারতীয়রা আর কিচ্ছু চায় না এই ধরনের। এমনকি এই ক্রিস মিশনের যে কনসেপ্ট, সেটাকে গান্ধীজি সরাসরি বলেছিল যে এটা একটা ব্যাকডেটেড চেক। আজকের দিনে ভারতের স্বাধীনতা চাই, পূর্ণ স্বাধীনতা চাই, ব্যাকডেটেড চেক আমরা ডোমিনেন্ট স্ট্যাটাস নিব, এই ধরনের কথার আশাই করা যায় না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে স্যার এই হলো ক্রিস মিশনের পড়া। নেক্সট, ক্রিস মিশন কিন্তু সাকসেস পায়নি, ব্যর্থ হয়েছিল, মাথা রাখবে। আচ্ছা, এরপরে দেখো ক্রিস মিশন কত সালে ব্যর্থ হলো? 1942 সালে। হ্যাঁ, তারপর মধ্যে একটা ঘটনা ঘটে যায়। কি ঘটনা ঘটে যায়? 1945 সালে তোমার হচ্ছে মানে 1942 থেকে 1945 সালের মধ্যে খুব একটা বড় সড়ো ঘটনা ঘটেনি। ভারতীয়দের পার্সপেক্টিভে ছোটোখাটো ঘটনাগুলো ঘটছিল। এর মধ্যে আমরা ভারতীয়দের বেশ কিছু আন্দোলন আছে, আমরা সবই জানি। কিন্তু সব থেকে বড় ঘটনা ঘটে 1945 সালে, যে সময় জাপানে হিরোশিমা এবং নাগাসাকি শহরে তো পরমাণু বোমা পড়লই, তার সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, সেটা সারা বিশ্ব জানতে পারলো। পরমাণু বোমার যে ভয়াবহতা, সেটা সারা বিশ্ব জানতে পারলো। ঠিক আছে, আর সব থেকে মানে জিতেছিল কারা? মিত্র শক্তি। হেরেছিল কারা? অক্ষ শক্তি। অক্ষ শক্তি হেরে গেছিল, মিত্র শক্তি কিন্তু জিতেও হেরে গেছিল। অর্থাৎ এরা জিতেছিল, এটা যেমন আনন্দের ব্যাপার ছিল, কিন্তু দীর্ঘ 1939 থেকে 45 সাল পর্যন্ত প্রায় 6 বছর যে যুদ্ধ, এই যুদ্ধতে কিন্তু হচ্ছে মিত্র শক্তির যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলো কোমর ভেঙে দিয়েছিল। ঠিক আছে, এবং এই দেশগুলোর কোমর ভেঙে যাওয়ার পার্সপেক্টিভে, ঠিক আছে, কোনোটা দেশই আর চাইছিল না যে কোনোভাবেই তোমার হচ্ছে কি কোনো উপনিবেশ রাখবে।
এবং চাইলেও উপনিবেশ রাখতে পারছিল না। কেন? এই উপনিবেশগুলো চালানোর জন্য যে আর্থিক যে সামঞ্জস্যতা দরকার ছিল সেই আর্থিক সামঞ্জস্যতাই নেই। এবং যেহেতু এই আর্থিক সামঞ্জস্যতা নেই, সেই কারণে আমি ধরেই নেব যে কোনো একটা জায়গায় এরা কিন্তু তোমার হচ্ছে তার উপনিবেশগুলোকে ছাড়ার একটা পরিকল্পনা শুরু করেছিল। তার মধ্যে ভারতও একটা, এবং ব্রিটিশদের তৈরি করা সব থেকে বড় একটা তোমার হচ্ছে উপনিবেশের নাম ছিল ভারত। ভারতকে সরাসরি ছাড়তে চাইছিল। এবার ছাড়বে এবং সরাসরি মানে বলে দিল এবং ছেড়ে দিল, এতে তো অরাজকতা সৃষ্টি হবে। একটা সিস্টেমেটিক ছাড়বে। ব্রিটিশরা সেই সিস্টেমেটিক ছাড়ারই একটা পরিকল্পনা করেছিল, এবং তার মধ্যে থেকে একটা পরিকল্পনা নাম হচ্ছে ওয়াবেল পরিকল্পনা। এবং এই ওয়াবেল পরিকল্পনা নেওয়ার জন্য কত সালে স্যার? 1945 সালে। কেন ওয়াবেল পরিকল্পনা? তার পিছনে একটাই কারণ, এই লর্ড ওয়াবেল তোমার হচ্ছে কি লর্ড ওয়াবেল ছিল তৎকালীন হচ্ছে ভাইসরয়, ঠিক আছে। এর আগে 42-এ যখন তোমার হচ্ছে ছিল ক্রিস মিশনের যে কনসেপ্ট ছিল, তখন কিন্তু এই ওয়াবেল কিন্তু তোমার হচ্ছে ভারতের সেনাবাহিনীর তোমার হেড ছিল। তাকে আবার এই সময় গিয়ে কী করে দেওয়া হয়েছিল? তোমার হচ্ছে ভাইসরয় করে দেওয়া হয়েছিল। এবং এই ওয়াবেল পরিকল্পনা যেহেতু তোমার হচ্ছে গিয়ে কোথায় হয়েছিল? তোমার হচ্ছে সিমলাতে। সেই জন্য এই ওয়াবেল পরিকল্পনার আরেকটা নাম হচ্ছে সিমলা বৈঠক। তাহলে সিমলা বৈঠক কত সালে হয়েছিল? সিমলা বৈঠক হয়েছিল 1945 সালে। ওই সিমলা বৈঠকের আরেকটা নাম কি স্যার? তোমার হচ্ছে ওয়াবেল পরিকল্পনা। দেখো ওটাই লেখা আছে। লর্ড লিনলিথগো 1943 সালের অক্টোবর মাসে লর্ড আকল্যান্ডের ওয়াবেলের ভারতে বল্ডার নিযুক্ত করেছিল, এবং ভারতীয়দের দীর্ঘ প্রতীক্ষার স্বাধীনতার দাবি সম্পর্কে সচেতন হয়ে লর্ড ওয়াবেল ভারতের রাজনৈতিক সমস্যার সমাধানে এগিয়ে আসেন, এবং ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে তোমার হচ্ছে সমস্ত সমস্যার উদ্ভব হতে পারে, সেই জন্য সেগুলিকে সমাধানের জন্য ওয়াবেল একটা পরিকল্পনা প্রস্তুত করেন। এই পরিকল্পনার নাম হচ্ছে কি ওয়াবেল পরিকল্পনা। এবং 1945 সালের 31শে মে লর্ড ওয়াবেল তার খসড়া কমিটি ব্যক্ত করেন, এবং এইটাকেই ওয়াবেল পরিকল্পনা বলে। এই খসড়া কমিটিতে কি ছিল সেটা আমাদেরকে পরের স্লাইডে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। এই খসড়া কমিটিতে কি ছিল এটা আমাদেরকে পরের স্লাইডে পড়তে হবে। কিন্তু মাথায় রাখবে, ক্রিস মিশনের পর ব্রিটিশদের তার পরবর্তী যেটা স্টেপ সেটা হচ্ছে ওয়াবেল পরিকল্পনা। এবং ওয়াবেল পরিকল্পনা কত সালে নেওয়া হয়েছিল? 1945-এ। কেন নিয়েছিল? কারণ তৎকালীন হচ্ছে ভাইসরয় যিনি ছিলেন তার নাম হচ্ছে কি তোমার হচ্ছে ওয়াবেল। ক্লিয়ার? আমি বোঝাতে পারলাম? এবার দেখো নেক্সট স্লাইডে এই ওয়াবেল পরিকল্পনা সম্বন্ধে নিশ্চয়ই বেটার কিছু লেখা আছে, বুঝতেই পারছো। এটা ভারতীয়দের জন্য এটা একটা অনেক বড় জায়গা ছিল। কি লেখা আছে দেখো। প্রথম কথা হচ্ছে এই ওয়াবেল পরিকল্পনার মাধ্যম দিয়ে বলা হলো যে ভারতীয়রা এবার একটা অন্তর্বর্তী সরকার তৈরি করবে। আমরা সবাই জানি যে অন্তর্বর্তী সরকারের হেড ছিলেন যিনি, তার নাম হচ্ছে জওহরলাল নেহরু। তাহলে ওয়াবেল পরিকল্পনা প্রথম স্টেপ ক্লিয়ার হয়েছিল যে একটা অন্তর্বর্তী সরকার করা হবে। কতদিন থাকবে সরকার? যতক্ষণ না পর্যন্ত নতুনভাবে তোমার হচ্ছে কি সংবিধান সভা সংবিধান না তৈরি করে তোমার হচ্ছে স্বাধীনতা ঘোষণা করছে, বা প্রথম ইলেকশন বা নির্বাচন না হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারই কাজ করবে। আমরা সবাই জানি যে 1951 সালে তোমার হচ্ছে আমাদের স্বাধীনতা পরবর্তী সময় প্রথম ভোট হয়, এবং 52 সালে গিয়ে ভোট শেষ হয়, এবং নির্বাচিত সরকার কিন্তু 1952 সালে আসে, এবং দেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জওহরলাল নেহরু। অর্থাৎ এই যে 1945 সাল থেকে শুরু করে 1952 সাল, প্রায় 6 বছর ভারতবর্ষের সমস্ত ক্ষমতা এই অন্তর্বর্তী সরকারের হাতে ছিল, এবং এই অন্তর্বর্তী সরকারের যিনি হেড ছিলেন তার নাম হচ্ছে কি জওহরলাল নেহরু। আশা করি বুঝাতে পেরেছি। 2 নম্বর, এই সরকারে হিন্দু, মুসলিম এবং অন্যান্য তোমার হচ্ছে অনুন্নত সম্প্রদায়ের আনুপাতিক প্রতিনিধিত্ব থাকবে। আনুপাতিক কথাটা মানে রিপ্রেজেন্টেটিভ, যেমন রিপ্রেজেন্ট রয়েছে, যেমন জনসংখ্যা রয়েছে সেই হিসাবে রিপ্রেজেন্টেটিভ থাকবে। তার মানে হচ্ছে জনসংখ্যার পরিপ্রেক্ষিতে তাহলে হচ্ছে কি হবে, তোমার হচ্ছে জনপ্রতিনিধি তৈরি করা হবে, ঠিক না। এই জনসংখ্যার দেখো আমাদের দেশে কিন্তু এখন দেখবে যে জনসংখ্যার তোমার হচ্ছে পরিস্থিতির উপরে কিন্তু জনপ্রতিনিধি তৈরি করা হয়। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এগুলোতে জনসংখ্যা বেশি, তথাপি এদিক থেকে এগুলো থেকে এমপি এমএলএ সংখ্যা কিন্তু অনেক বেশি। সিকিম বা দক্ষিণের রাজ্যগুলোকে আমরা যদি বলি এখানে জনসংখ্যা তুলনামূলকভাবে কম, বলে এমপি এমএলএ সংখ্যা তুলনামূলকভাবে কম। তোমার একটু যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে উত্তরপ্রদেশের বর্তমানে যে তোমার হচ্ছে এমএলএ রয়েছে নিশ্চয়ই স্যার তামিলনাড়ু বা তোমার কর্ণাটকের হবে না। কেন? উত্তরপ্রদেশের জনসংখ্যা অনেক বেশি, হাইয়েস্ট পপুলেট তোমার যে স্টেট ইন আওয়ার ইন্ডিয়া, দ্যাটস ওয়াই। কি ঠিক তো? তাহলে স্যার এই হচ্ছে আনুপাতিক তোমার হচ্ছে প্রতিনিধিত্ব। 3 নম্বর হচ্ছে কি গভর্নর জেনারেলের কাউন্সিলে একমাত্র গভর্নর জেনারেল থাকবে,
হ্যাঁ, এবং সেনাধ্যক্ষ থাকবে। এই যে সেনাধ্যক্ষ কেন থাকবে, কারণ আমি বলেছি যতক্ষণ না দেশ স্বাধীন হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত, ততদিন সেনাবাহিনী ভারতীয়দের হাতে থাকবে না, ব্রিটিশদের হাতে থাকবে। এই কথাটা কে বলেছিল? মনে করো ক্রিস মিশনই বলা হয়েছিল। তাহলে ভাইসরয় এবং সেনাবাহিনীর যে হেড, এরা দুজন বাদ দিয়ে সমস্ত সদস্য ভারতীয় থাকবে। তার মানে আস্তে আস্তে ভারতীয় সদস্যের সংখ্যা বেড়ে গেল, এবং বেড়ে গেল না মেজরিটি স্যার। তারপর হচ্ছে কি ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত প্রতিরক্ষার দায়িত্ব ব্রিটিশ তোমার হচ্ছে সেনাধ্যক্ষের হাতে থাকবে। এটা আমি অলরেডি বলে দিলাম, কি ঠিক না? তাহলে এই চারটার পার্সপেক্টিভে তোমার হচ্ছে কাজ শুরু হলো। আরেকটা জিনিস এখানে লেখা নেই, আমি মনে হয় এখানে নিচে লেখা থাকবে। সেটা হচ্ছে কি একটা কমিটি তৈরি করা হলো যার নাম হচ্ছে ক্যাবিনেট মিশন। এই ক্যাবিনেট মিশন তৈরি করা হলো কত সালে? 1946 সালে। এবং ভারতবর্ষের সংবিধান তৈরির বিষয়টি তোমার হচ্ছে এই ক্যাবিনেট মিশনই দেখবে। ঠিক আছে, আশা করে বুঝাতে পারলাম, ক্লিয়ার? দেখো ওইখানে লেখা আছে যে ভারতীয় নেতৃত্বের সঙ্গে পরিকল্পনা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য লর্ড ওয়াভেল সিমলায় 1945 সালের 25শে জুন এক সর্বদলীয় সম্মেলন করেন। হ্যাঁ, কিন্তু মুসলিম লীগ পাকিস্তান দাবিতে অনড় থাকার জন্য সিমলা তোমার যে সম্মেলন ব্যর্থ হয়েছিল। আচ্ছা, তোমাদেরকে একটু মুসলিম লীগের এই ঘটনাটা বলি। 1947 সালে ভারতবর্ষে আগে থেকে পাকিস্তান বলে আরেকটা রাষ্ট্র তৈরি হয়। এই পাকিস্তান রাষ্ট্রের দাবি 1940 সালে তোমার হচ্ছে মুসলিম লীগের লাহোর অধিবেশন হয়েছিল। লাহোর অধিবেশন বলে রাখি, যেমন প্রতি বছর আমাদের কংগ্রেসের অধিবেশন হয়, ঠিক একইভাবে প্রতি বছরই কিন্তু হচ্ছে কি মুসলিম লীগেরও অধিবেশন হতো। তো মুসলিম লীগের যে লাহোর অধিবেশন, সেই অধিবেশনে প্রথম বলা হলো যে না, আমাদের মুসলিমদের জন্য একটা আলাদা রাষ্ট্র লাগবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ক্যাবিনেট এই তোমার হচ্ছে এই ক্রিস মিশন ব্যর্থ হওয়ার পিছনে এটা অনেক বড় কারণ ছিল। 42 সালে যখন ক্রিসের তরফ থেকে এই জিনিসটা বোঝানো হচ্ছিল যে না, আলাদা রাষ্ট্র করা যাবে না, একসাথে থাকতে হবে, অমুক তমুক যা তা ব্যাপার। হ্যাঁ, তো সেই সময় তোমার হচ্ছে কি মানে মুসলিম লীগ সেই জিনিসটা মানতে চাইছিল না বলে কিন্তু ক্রিস মিশন ব্যর্থ হওয়ার একটা অনেক বড় কারণ কিন্তু এটাও ছিল। তো সেম সমস্যা কিন্তু এখানেও করেছিল কত সালে? 1945 সালে, যখন আমাদের সিমলা বৈঠক হচ্ছে, বলে সিমলা বৈঠক কিন্তু ব্যর্থ হয়, বা তোমার হচ্ছে ওয়াভেল পরিকল্পনা কিন্তু ব্যর্থ বলাই যায়। কিন্তু তথাপি এই সময় যে জিনিসটা করেছিল লর্ড ওয়াভেল, একতরফাভাবে অন্তর্বর্তী সংবিধান রচনার লক্ষ্যে, ঠিক আছে, সংবিধান সভা গঠনের প্রস্তুতি চালিয়ে যেতে থাকেন। এবং লর্ড ওয়াভেল কংগ্রেসের সভাপতি কে, জওহরলাল নেহরুকে কিছুক্ষণ আগে বলেছি অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানালে কংগ্রেস সম্মতি জানায়। তার মানে দেশের প্রথম অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি হলেন তার নাম হচ্ছে কি জওহরলাল নেহরু। এই ঘটনায় উত্তেজিত এবং ক্ষুব্ধ হয়ে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেয়। আমরা প্রত্যক্ষ সংগ্রামের কনসেপ্ট জানি। প্রত্যক্ষ সংগ্রামটা হচ্ছে কি স্যার সরাসরি এক ধরনের দাঙ্গা, বিশেষ করে মুসলিম অধ্যুষিত সেই সময় ভারতবর্ষে যে জায়গাগুলো ছিল সেইখানে এই নির্দিষ্ট পার্টি মুসলিম লীগ কিন্তু করতে শুরু করে। এবং তার পরিপ্রেক্ষিতেই তোমার হচ্ছে সারা দেশ জুড়ে বিশেষ করে মুসলিম অধ্যুষিত জায়গাগুলোতে কিন্তু একটা হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর যে চক্রান্ত, সেই কাজটা কিন্তু কার্যকরী হয়। ঠিক আছে, তো 1946 সালে 16ই আগস্ট সমগ্র ভারতবর্ষে প্রত্যক্ষ সংগ্রাম দিবস রূপে পালিত হয়। এবং এই দিন কলকাতাতে দাঙ্গা হয়। ঠিক আছে, কলকাতাতে ভয়াবহ দাঙ্গা হয় এবং এই দাঙ্গা চারিদিকে ছড়িয়ে পড়ে। জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই মুসলিম লীগ বড়লাটের অনুরোধে সরকারে যোগদান করে এবং কংগ্রেস এবং মুসলিম লীগের সদস্যরা ঐক্যভাবে কাজ করতে সম্মতি হননি। ফলে কি সরকারি প্রশাসনে অচল ব্যবস্থা সৃষ্টি হয়। অর্থাৎ অন্তর্বর্তী সরকারে তোমার হচ্ছে মুসলিম লীগ জয়েন করেছিল। ঠিক আছে, এবার একটু তোমাদেরকে বলে রাখি, এখানে লেখা আছে যে ওয়াভেলের অনুরোধে তোমার হচ্ছে এই জিনিসটা হয়েছিল, কিন্তু বাস্তবে শুধু ওয়াভেলের অনুরোধ ছিল না, এর পিছনে একটা ভিতর একটা কিন্তু কমিটিও কাজ করেছিল। হ্যাঁ, সেটা আমি বলে দিচ্ছি, যদি কারো ইন্টারেস্ট লাগে তো অবশ্যই এটাকে আবার রিপিট করে দেখবে। সেটার নাম হচ্ছে কি দেশাই কমিশন। যেহেতু মুসলিম লীগ তোমার হচ্ছে কি দেশ বিভাজনের চক্রান্তে লেগে পড়েছে, তো সেই সময় গান্ধীজি কোনোভাবে চাইছিল না যে তোমার হচ্ছে দেশ বিভাজন হোক। সেই জন্য গান্ধীজিও ভিতর চেষ্টা করছিল মুসলিম লীগের মধ্যে একটা ভাঙন ঢোকানো, বা কংগ্রেসের অন্যান্য নেতারাও চেষ্টা করছিল যে মুসলিম লীগের মধ্যে একটা ভাঙন ধরানোর। আমরা জানি মুসলিম লীগের প্রধান নেতা কে ছিল। মুসলিম লীগের প্রধান নেতা যিনি ছিলেন তার নাম হচ্ছে কি তোমার হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ ছাড়াও আরও যিনি ছিলেন তার নাম হচ্ছে লিয়াকত আলী খান।
এই লিয়াকত আলী খানই আমরা জানি যে হচ্ছে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হন, এবং তোমার হচ্ছে কি জিন্না আছে প্রথম সেখানকার রাষ্ট্রপতি। ঠিক আছে, তো এই দেশাই, দেশাই কথাটার মানে হচ্ছে ভুলাভাই দেশাই। ঠিক আছে, ভুলাভাই দেশাই এক মানে গান্ধীজির খুব বিশ্বস্ত লোক ছিলেন। হ্যাঁ, এই ভুলাভাই দেশাই তোমার হচ্ছে এর সাথে তোমার হচ্ছে লিয়াকত আলী খানের সাথে ভিতর একটা চুক্তি করে, এবং দুজনের মধ্যে একটা সংযোগ মানে হচ্ছে তোমার হচ্ছে কি চুক্তি হয়, এবং এই চুক্তিকে তোমার হচ্ছে দেশাই লিয়াকত চুক্তি বলা হয়। ঠিক আছে, এই চুক্তি অনুযায়ী মুসলিম লীগ কিন্তু হচ্ছে অন্তর্বর্তী সরকারে যোগদান করতে সম্মতি হয়েছিল। তো এটা দেশাইয়ের অনেক বড় একটা মুভমেন্ট ছিল, অনেক বড় একটা পজিটিভনেস ছিল। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা পরবর্তীতে বুঝতে পারে হচ্ছে কে তোমার হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। সে কারণে অন্তর্বর্তী সরকারে মুসলিম লীগ প্রবেশ করলেও বিভিন্ন ধরনের ঝামেলা দেখিয়ে তোমার হচ্ছে যে করে হোক মুসলিম লীগকে নিয়ে, পুরো দলকে নিয়ে তোমার হচ্ছে অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, এমনকি সংবিধান তৈরি করার তোমার হচ্ছে প্রথমের দিকেও কিন্তু মুসলিম লীগ ছিল। ঠিক আছে, পরবর্তীতে সংবিধান সভা থেকেও নিজেকে কিন্তু বের করে নিয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, তো এই অচল অবস্থা সৃষ্টি হয়েছিল। তাহলে আমার কথা হচ্ছে যে এইভাবে তোমার হচ্ছে কি ওয়াভেলের নেতৃত্বে তোমার হচ্ছে কি ক্যাবিনেট মিশন হয়, এবং ক্যাবিনেট মিশনে তাহলে কাজ ছিল গিয়ে কি স্যার, তোমার হচ্ছে দেশের জন্য একটা হচ্ছে কি সংবিধান তৈরি করার ব্যবস্থা করা, এবং ভারতীয়রাই যাতে সেটা তৈরি করুক, এই জিনিসটা কিন্তু ছিল। মানে ওয়াবেল পরিকল্পনা ব্যর্থ হয়েছিল টু নেশন থিওরির জন্য, কি ঠিক তো? কিন্তু ওয়াবেল পরিকল্পনার কারণে কিন্তু দেশের যে একটা সংবিধান তৈরি হবে তার জন্য যে গণপরিষদ লাগবে সেই জিনিসটা স্পষ্ট হয়, এবং ওয়াবেল পরিকল্পনার কারণে ক্যাবিনেট মিশন তৈরি হয়, এবং এই ক্যাবিনেট মিশনই তোমার হচ্ছে পরবর্তীতে তোমার হচ্ছে গণপরিষদ তৈরি করার বিষয়টাকে সম্মতি জানায়। আশা করি বুঝাতে পেরেছি এই পেজটা। নেক্সট আমি পেজে যাচ্ছি। আচ্ছা, এরপর দেখো মাউন্টব্যাটেন পরিকল্পনা রয়েছে। তো মাউন্টব্যাটেন পরিকল্পনার আগে আমি তোমাদেরকে একটু ক্যাবিনেট মিশন সম্বন্ধে বলে দিই। ক্যাবিনেট মিশন 1946 সালে তৈরি হয়েছিল। এখানে ক্যাবিনেট মিশনের কনসেপ্টটা লেখা নেই। ঠিক আছে, সেই ক্যাবিনেট মিশনেই কিন্তু প্রথম আমাদের দেশের স্বাধীনতার মানে একটা নতুন দিগন্ত খুলে গেছিল। ঠিক আছে, এবং এইখানেই কিন্তু হচ্ছে কি গণপরিষদ বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি কনসেপ্টটা আছে, গণপরিষদ। এবং এই গণপরিষদ তোমার হচ্ছে 1946 সালের তোমার হচ্ছে 15ই আগস্ট, সরি 1946 সালের তোমার হচ্ছে 26শে নভেম্বর ঠিক আছে তোমার হচ্ছে গণপরিষদ কাজ করতে শুরু করেছিল আর কি। ঠিক আছে, 26শে নভেম্বর না, সরি 9ই ডিসেম্বর। 26শে নভেম্বর তোমার ওই হয়েছিল, মানে এটা কাজ কমপ্লিট হয়েছিল আর কি। আমি এটাকে একটু মিটিয়ে দিচ্ছি, মাথায় আসছিল না তখন। ঠিক আছে, তো চলো, তো মাথায় রাখবে নাম আমি কি বললাম এটার, তোমার হচ্ছে গণপরিষদ, অন্য দিয়ে লিখে দিলাম। এবং এটা 1946 সালের 9 ডিসেম্বর তৈরি হয়, এবং তার পার্সপেক্টিভে 13ই ডিসেম্বর তোমার হচ্ছে মানে 9 ডিসেম্বর কাজ করতে শুরু করে, এবং 13 ডিসেম্বর মনে হচ্ছে অবজেক্টিভ রিজলিউশন পাস হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, তো এই গণপরিষদ তৈরির পিছনে সব থেকে বড় যদি কারো ভূমিকা থাকে তো সেটা হচ্ছে কার, হচ্ছে ক্যাবিনেট মিশন। এবং এই ক্যাবিনেট মিশন কত সালে তৈরি হয়েছিল? 1946 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, ক্যাবিনেট মিশনের কারণেই তোমার হচ্ছে বুঝতেই পারছো দেশের সংবিধান তৈরি করার কাজ শুরু হয়ে গেল, মুসলিম লীগ ওখানে প্রবেশ করলো। অন্তর্বর্তী সরকারে মানে কাজ তো ওয়াভেলে কাজ করে গেছিল, তো সেখানে অন্তর্বর্তী সরকারে মুসলিম লীগ কাজ করলো, কিন্তু পরবর্তীতে প্রত্যক্ষ সংগ্রামের কারণে কি হলো, দু জায়গা থেকে কিন্তু মুসলিম লীগ বেরিয়ে গেল নাকি। এই মুসলিম লীগ বেরিয়ে যাওয়াতে যে দেশে যে স্বাধীনতা যে দিতে হবে স্মুথলি, সেই জিনিসটা কিন্তু ব্রিটিশদের দ্বারা কিন্তু সম্ভব ছিল না বলে ব্রিটিশরা কিভাবে দেশকে মানে হচ্ছে স্বাধীনতা দেবে সেটা বুঝে উঠতে পারছিল না। শেষমেশ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির তোমার হচ্ছে কি প্রধান সদস্যদেরকে সাথে নিয়ে দেশ বিভাগের বিষয়টাকে কিন্তু সম্মতি দিয়েছিল, এবং সম্মতি দিতে ওয়াভেলের পরবর্তী যাকে তোমার হচ্ছে দেশের
ভাইসরয় হিসাবে পাঠানো হয়েছিল, তার নাম হচ্ছে কি তোমার হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেনকে পাঠানো হয়েছিল দেশ বিভাজন বিষয়টাকে যাতে গুরুত্ব দেয় সেই কারণে, নাহলে কোনোভাবেই কিন্তু মুসলিম লীগ কিন্তু দেশের স্বাধীনতার বিষয়টাকে কিন্তু মানে হতে দিচ্ছিল না, এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তোমার হচ্ছে কি দাঙ্গা লাগানোর একটা কিন্তু চেষ্টা চালাচ্ছিল। এবং এই মানে এবার শেষের মুহূর্তে আছে, একদমই ব্রিটিশরা এই সময় বের হবে, ব্রিটিশরা কোনোভাবেই আমাদের দেশে আর থাকতে চাইছে না, কারণ হচ্ছে নব্য উপনিবেশিকবাদের কারণে প্রতিটা দেশকে আস্তে আস্তে প্রতিটা দেশই স্বাধীনতা দিচ্ছে। হ্যাঁ, তাহলে স্বাভাবিক তোমার হচ্ছে কি ব্রিটিশরাও আমাদের দেশকে স্বাধীনতা দিতে বদ্ধপরিকর। সেই জায়গায় শুধুমাত্র ছোট ছোট একটা দুটো কারণের জন্য যে দেশের বিভাজন হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু কোনোভাবে মানে দেশের বিভাজনের কারণে তোমার হচ্ছে কি দেশের স্বাধীনতার বিষয়টা আটকে যাবে, এই বিষয়টা কিন্তু ব্রিটিশরা কিন্তু খুব একটা ভালো চোখে নিচ্ছিল না। শেষমেশ মাউন্টব্যাটেনের নেতৃত্বে তোমার হচ্ছে কি দেশ বিভাজন হয়, এবং সেটা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। দেখো এখানে যে আমরা মানে স্ক্রিপ্টটা রয়েছে সেইখানে দেখো এই মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্বন্ধে রয়েছে, এবং মাউন্টব্যাটেন পরিকল্পনা কত সালে হয়েছিল? 1947 সালে হয়েছে। তো দেখো ওটাই লেখা আছে যে জিন্নার পাকিস্তান রাষ্ট্রের দাবি এবং তাতে জওহরলাল নেহরু এবং প্যাটেলের সম্মতি থাকাই প্যাটেলের উপদেষ্টা ইসমে ভারতভাগে তোমার হচ্ছে পরিকল্পনায় ব্রিটিশ পার্লামেন্ট পাঠান, এবং শেষমেশ 1947 সালে 6 মে, ঠিক আছে, এবং পার্লামেন্টের প্রস্তাবটি ভারতের স্বাধীনতা আইন রূপে তোমার হচ্ছে পাস হয়। এবং সেটা কবে ছিল? এটা পরীক্ষা খুব আসে যে 1947 সালে 18ই জুলাই। আমি এখানে এক্সট্রা করে লিখে দিচ্ছি, 1947 সালের তোমার হচ্ছে 18ই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু আমাদের স্বাধীনতা সংক্রান্ত বিল পাস হয়, এটা পরীক্ষায় খুব আসে। আচ্ছা, এবং এই যে পাস যেটা হলো এটাই মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। কেন মাউন্টব্যাটেন পরিকল্পনা? তখন তৎকালীন ভারতবর্ষের ভাইসরয় যিনি ছিলেন তার নাম হচ্ছে কি লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। তো দেখো মাউন্টব্যাটেন পরিকল্পনা কি কি হলো? ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, ভারত এবং পাকিস্তান দুটোই তোমার হচ্ছে ডোমিনেন্ট স্ট্যাটাস মানে যুক্ত যে রয়েছে পূর্ণ স্বাধীনতা পাবে, এবং আভ্যন্তরীণ এবং বৈদেশিক সমস্ত বিষয় নিজে থেকে পরিচালনা করবে। মুসলিম প্রধান অঞ্চল হবে কি কি স্যার? সিন্ধু, ব্রিটিশ অধ্যুষিত বালুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব, এবং হচ্ছে পূর্ব বাংলা যে অঞ্চল সেটা, ঠিক আছে। তো এই জায়গাগুলোকে কি কি আজকে দিনে যদি আমাদের পাকিস্তান দেখো, তো পাকিস্তান কোন কোন অঞ্চল নিয়ে তৈরি? সিন্ধু, হ্যাঁ, বালুচিস্তান, হ্যাঁ, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, আর হচ্ছে পশ্চিম পাঞ্জাব, কি ঠিক তো? আর পূর্ব বাংলা পাকিস্তান মানে এটাই আজকের দিন হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে কি কি বাংলাদেশ, এটাই আজকের দিন হচ্ছে বাংলাদেশ। তাহলে পূর্ব দিকে বাংলাদেশ, আর তোমার যে পশ্চিম দিকে সিন্ধু, বালুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে পশ্চিম পাঞ্জাব, এই চারটাকে নিয়ে পাকিস্তান রাষ্ট্র তৈরি করা হয়েছিল। এবার কথা হলো যে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কিসের পার্সপেক্টিভে করা হয়েছিল স্যার? তোমাদের মনে করো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে 1935 সালে তোমার হচ্ছে ভারতবর্ষের যে ভারত শাসন আইন, সেই আইনের পার্সপেক্টিভে 1937 সালে দেশের প্রথম তোমার হচ্ছে কি হয়েছিল? ভোট হয়েছিল। এবং এই ভোটেই তোমার হচ্ছে বিশেষ করে এই বাংলার এই অধ্যুষিত অঞ্চল এবং ওদিকে পশ্চিমের তোমার হচ্ছে যে পাকিস্তান অধ্যুষিত যে চারটে জায়গার নাম বললাম, এগুলোতে কিন্তু মুসলিম লীগ জয়লাভ করে, এবং মুসলিম লীগ সেই ভোটের জয়ের পার্সপেক্টিভে কিন্তু দেশ বিভাজনটা করতে কিন্তু মানে হচ্ছে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে, এবং শেষমেশ এইভাবে দেশ ভাগ হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, বিশেষ করে পাঞ্জাব এবং বাংলা এই দুটো যে অঞ্চল দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। কিছুটা অংশ পশ্চিম মানে ভারতবর্ষে থেকে গেল, যেটা আজকে যেটা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় নামে পরিচিত, আর কিছুটা অংশ পূর্বের দিকটা তোমার হচ্ছে বাংলা হিসাবে থেকে গেল, আজকে পশ্চিমবাংলা নামে পরিচিত। অর্থাৎ তোমার হচ্ছে কি ভারতে কিছুটা পাঞ্জাব এবং বাংলার অংশ থাকবে, এবং পাকিস্তানে কিছুটা তোমার হচ্ছে পাঞ্জাব এবং বাংলাদেশ হিসাবে থাকবে। আমরা বাংলাদেশ তো না, পূর্ব পাকিস্তান হিসাবে থাকবে। এবং আমাদের জানা উচিত স্যার এটাই সব থেকে বড় সমস্যা হয়, এবং এটার কারণে তোমার হচ্ছে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়, এর কারণে তোমার হচ্ছে নাগরিকত্বের সমস্যার কিন্তু সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তারপর হচ্ছে কি আসামের শ্রীহট্ট জেলা, হ্যাঁ, কোনো ডোমিনেন্ট স্টেটের সাথে যুক্ত হবে, তা গণভোটে ঠিক করা হবে। এই যে আসামের শ্রীহট্ট বলে একটা জেলা আছে, হ্যাঁ, তারা মানে কি সিদ্ধান্ত নেবে সেটা সে সময় ভেবে পাচ্ছিল না বলে তারা গিয়ে কি করে একটা গণভোট হবে, এবং গণভোটের মাধ্যম দিয়ে যুক্ত করার কথাটা স্থির হবে। আচ্ছা, এই আসামে শুধু শ্রীহট্ট জেলা সেটা নয়, আরো কিছু জায়গা আছে যারা এভাবে করেছিল, যেমন হচ্ছে কি স্যার জুনাগড়, তারপর হচ্ছে হায়দ্রাবাদ, তারপর হচ্ছে কি কাশ্মীর, এই তিনটে জায়গা। অবশ্য তিনটে জায়গার যে ভারতের সাথে যুক্ত হয়েছিল তার সবগুলোরই কিন্তু আলাদা আলাদা পরিপ্রেক্ষিত ছিল, ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করছি। আচ্ছা, এই হলো তোমার হচ্ছে মাউন্টব্যাটেন পরিকল্পনা, এবং মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যম দিয়ে আমাদের দেশ কিন্তু বিভাজন হয়ে যায়, ঠিক আছে। মাউন্টব্যাটেন পরিকল্পনা দেখো আরো কতগুলো পয়েন্ট এখানে দেওয়া রয়েছে।
কি রয়েছে, যেমন ধরো হচ্ছে কি তোমার হচ্ছে দেশীয় রাজ্যগুলি নিজ নিজ তোমার হচ্ছে সার্বভৌম ক্ষমতা লাভ করবে, হ্যাঁ, এবং ইচ্ছা করলে তারা যে কোনো ডোমিনেটের সাথে যুক্ত হতে পারবে। এই যে দেশীয় রাজ্য বলতে প্রিন্সলি স্টেটগুলো, সেই সময় দেশীয় রাজ্য কতগুলো ছিল 562টার মধ্যে আমরা জানি ব্রিটিশ অধ্যুষিত বড় বড় জায়গা ছিল হচ্ছে কটা তোমার, সরি, ব্রিটিশ অধ্যুষিত বড় বড় জায়গা হচ্ছে কটা তোমার হচ্ছে 10টা, এবং 500 তোমার হচ্ছে কত 52টা তোমার হচ্ছে কি ছোট ছোট অঙ্গরাজ্য ছিল। এদেরকে অপশন দেওয়া হয়েছিল, হয় ভারতের সাথে যুক্ত হও, নাহলে তোমরা পাকিস্তানের সাথে যুক্ত হও, নাহলে তোমরা নিজে থেকে স্বাধীন থাকতে পারো। 3টা অপশন, বিশাল ব্যাপার ছিল স্যার, ওই কথাটা অলরেডি আমি আগে বলেছিলাম, সেটাও এখানেও লেখা আছে কি, ঠিক তো? তারপর হচ্ছে কি প্রতি তোমার হচ্ছে ডোমিনিয়নের নির্বাচিত গণপরিষদের নিজ এলাকায় সংবিধান রচনা করবে, অর্থাৎ পাকিস্তানের জায়গায় করবে, ভারতের জায়গায় করবে, কেউ যদি নিজে থেকে স্বাধীনতা ঘোষণা করে সে নিজের জায়গায় করবে, ঠিক আছে, এইভাবে করেছিল। যতদিন না সংবিধান রচিত হচ্ছে ততদিন ব্রিটিশ সরকার কর্তৃক একজন গভর্নর জেনারেল থাকবে, হ্যাঁ, এবং তার আন্ডারে তোমার হচ্ছে ডোমিনিয়ন শাসন থাকবে। আর তোমরা সবাই জানো মানে এই আইনের পরে কিন্তু হচ্ছে কি ভাইসরয় পদ উঠে যায়, এবং দেশের প্রথম তোমার হচ্ছে গভর্নর জেনারেল যিনি নিযুক্ত হন তার নাম হচ্ছে কি তোমার হচ্ছে মাউন্ট ব্যাটেন। আর মাউন্ট ব্যাটেন 2-3 দিনের জন্যই ছিল, তারপরে চলে যায়। তারপরে যিনি ছিলেন, হ্যাঁ, তোমার হচ্ছে শেষ তথা প্রথম ভারতীয় ভাইসরয়, এই ভাইসরয় বলছি গভর্নর জেনারেল, তার নাম হচ্ছে কি স্যার চক্রবর্তী রাজা গোপাল আচারী। তোমাদের বলে রাখি, এই চক্রবর্তী রাজা গোপাল আচারী পরবর্তীতে ভারতবর্ষের প্রথম রাজ্যপাল হয়েছিলেন, কি, ঠিক তো? তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তারপর 8 নম্বর হচ্ছে কি স্বাধীনতা লাভের পর ব্রিটিশ পার্লামেন্টের কোনো আইন এই 2 ডোমিনেন্ট দ্বারা বলবৎযোগ্য থাকবে না, ঠিক আছে? প্রতি ডোমিনেন্টের নির্বাচিত নিজস্ব আইন থাকবে, অর্থাৎ মানে ভারত ধরে নাও নিজে ডোমিনেন্ট হয়ে গেছে, স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে, পাকিস্তান নিজে স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে, সবাই নিজের নিজের আইন তৈরি করবে, কেউ কারোর উপর নির্ভরশীল নাই। পুরনো আইন ওরা মানতেও পারে, নাও মানতে পারে, সেক্ষেত্রে তারা নিজেরা ঠিক করবে যে তারা কোন আইনকে মানে বেছে নেবে, অর্থাৎ কিন্তু সবার নিজস্ব আইন ব্যবস্থা থাকবে, কেউ কারোর আইন ব্যবস্থাতে কিন্তু হস্তক্ষেপ করবে না। আশা করি এই যে জিনিসগুলো এইগুলোই মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মাধ্যম দিয়ে ছড়িয়ে যায়, এবং দেশের মধ্যে দুটো তোমার হচ্ছে কি হয়েছিল দেশ আলাদাভাবে তৈরি হয়েছিল, একটা নাম হচ্ছে ভারত এবং একটা হচ্ছে পাকিস্তান। অন্যরাও বেশ কয়েকজন তোমার হচ্ছে আলাদা হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু স্যার করে উঠতে পারেনি, ঠিক আছে? পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোতে আমরা কিন্তু অবশ্যই এগুলো সম্বন্ধে জানবো। শেষমেশ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1947 সালে তোর হচ্ছে ভারত শাসন আইন, ঠিক আছে? এটা লাস্ট আইন 1947 সালে, এটা 18 জুলাই পাস হয়েছিল আমরা জানি, ঠিক আছে? এবং সেটা ইমপ্লিমেন্ট হয়েছিল তোমার 14 আগস্ট এবং 15 আগস্ট, দেখো লেখাই আছে, হ্যাঁ। মাউন্ট ব্যাটেন পরিকল্পনার উপরে ভিত্তি করে পৃথক রাষ্ট্র তৈরি হয় 1947 সালে। 14 আগস্ট হচ্ছে পাকিস্তান এবং 15 আগস্ট হচ্ছে তোমার হচ্ছে কি স্যার ভারত, ঠিক আছে? দুটো ডোমিনেন্ট মর্যাদা পায়। এবার তোমাদের মনে আসতে পারে স্যার এটা 14 আগস্ট কেন, ভারত 15 আগস্ট কেন? এবার ভাবো তো দেখি, ভারত যদি 14 আগস্ট হতো তাহলে তো স্যার পাকিস্তান কোনো আলাদা রাষ্ট্র হতে না, যেহেতু ব্রিটিশদের নিজস্ব একটা প্রশাসনিক ক্ষমতা ছিল, আগে প্রথমে কার্ডটাকে কেটে বাদ দিয়েছে, কোনটাকে? তাহলে স্বাভাবিক পাকিস্তান আলাদা হতে চাইছিল, তো পাকিস্তানকে আলাদা করেছে। এবার তার কাগজপত্রের যে মানে কাজ, সেটা কাজ করতে করতে রাত্রি 12টার বেশি বেজে গেছিল, সেই কারণটা 15 আগস্ট, ঠিক আছে? তো 14 আগস্ট পাকিস্তান, তো 15 আগস্ট হচ্ছে ভারত, ঠিক আছে? নতুন প্রদেশ সৃষ্টি হলো, ঠিক আছে? পূর্ব বাংলা অধ্যুষিত এবং পশ্চিম বাংলা অধ্যুষিত। এর মধ্যে থেকে পূর্ব বাংলা যে অংশটা সেটা পাকিস্তানের অংশ থেকে গেল, আর পশ্চিম বাংলাটা আজকের দিনে আমাদের পশ্চিমবঙ্গ হিসাবে থেকে গেল। ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ প্রত্যাহার হয়েছিল এই সময়, এবং শেষমেশ 1947 সালের 15 আগস্টের পর থেকে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সরকারের আর কোনো নিয়ন্ত্রণে থাকবে না, ছিল না, ঠিক কথা, কিন্তু মাথা রাখবে সেনাবাহিনী কিন্তু যতদিন দেশ পূর্ণাঙ্গ স্বাধীনতা পাচ্ছে না ততদিন সেনাবাহিনী কিন্তু ব্রিটিশ সরকারেরই ছিল, ঠিক আছে? তারপর হচ্ছে কি গভর্নর জেনারেল নিয়োগ এবং ভারত সচিবের পদ বিলুপ্তি, ঠিক আছে? তোমার হচ্ছে গঠিত রাষ্ট্রসমূহের জন্য পৃথক গভর্নর জেনারেলের ব্যবস্থা, এবং শেষমেশ হচ্ছে ভারত সচিব পদকে বিলুপ্ত করা, অর্থাৎ তাহলে হচ্ছে ভাইসরয় পদ বিলুপ্ত হয়ে গেল। আচ্ছা, পার্লামেন্টে পাস হওয়ার সাথে সাথে হচ্ছে কি স্যার ভারত সচিব পদ বিলুপ্ত হয়ে গেল। আচ্ছা, ভারত গভর্নর জেনারেল বলে যে পদটা তৈরি হয়েছিল সেটাও সাময়িক ছিল,
কেন দেশের যখন প্রথম হবে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার থাকাকালীনই তোমার গভর্নর জেনারেল হেড হিসাবে থাকবে, ঠিক আছে। যেই তোমার হচ্ছে দেশের নির্বাচন হয়ে যাবে, নির্বাচনে যেভাবে তোমার যে সাংবিধানিক ব্যবস্থা থাকবে সেই হিসাবে হবে, এবং সাংবিধানিক ব্যবস্থা কি হবে ছিল স্যার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। তো স্বাভাবিক আমাদের দেশে যখন প্রথম নির্বাচন হয়েছিল, প্রথম নির্বাচনের রেজাল্টের পর এই গভর্নর জেনারেল পদটা কিন্তু উঠে গেছিল। অর্থাৎ ব্রিটিশদের তৈরি করা বড় বড় যে পদগুলো, সেই পদগুলোকে ব্রিটিশরা কিন্তু হচ্ছে এই আইনের মাধ্যম দিয়ে তোমার হচ্ছে সব আইন মানে সব পদকে বাতিল করে দেয়, এবং ভারতীয়রা নিজে থেকেই সেই পদগুলোর নামগুলোকে সুনিশ্চিত করে, তাদের কার্যপ্রণালী সুনিশ্চিত করে, এবং সংবিধান যেভাবে কাজ করেছিল সেই কাজের পরিপ্রেক্ষিতে কিন্তু তৈরি হয়েছিল। আশা করি আমি বুঝাতে পারছি তোমাদেরকে, ঠিক আছে। নেক্সট, আরো কতগুলো লেখা আছে, এটা লাস্ট, তারপরে আমি এর সাথে আরো কিছুটা যুক্ত করব। ই নম্বর দেখো কি বলছে, ভারত স্বাধীনতা আইনে গভর্নর জেনারেল এবং তোমার হচ্ছে গভর্নরের স্বেচ্ছাস্বাধীন ক্ষমতা, বিচার বুদ্ধি করার ক্ষমতা, বিশেষ দায়িত্ব এবং বিলোপ সাধিত হয়। এবং ভারতের স্বাধীনতা আইনে বলা হয় গভর্নর জেনারেল ডোমিনিয়ন স্ট্যাটাসে মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করবে। তার মানে হচ্ছে মন্ত্রী পরিষদই হচ্ছে মেন, ঠিক আছে। এবং মন্ত্রী পরিষদ কিভাবে আসবে, নির্বাচন। মন্ত্রী পরিষদ কিভাবে আসবে, নির্বাচন, ভোট, অর্থাৎ জনগণ ঠিক করে দিবে যে কিভাবে ব্যবস্থাপনা তৈরি হবে। আইন কার্যকরীর সময় অর্থাৎ 1948 সালের 31শে মার্চের মধ্যে এই আইন কার্যকরী হয়। আমরা জানি যে 18 জুলাই পাস হয়েছিল। আচ্ছা, তারপর হচ্ছে কি ব্রিটিশ রাজা যে ভারত সম্রাট উপাধি যেটা ছিল সেটা বিলুপ্ত হলো। আচ্ছা, তখন বিলুপ্ত যে কথাগুলো বলছিলাম এর মধ্যে একটা জিনিস মাথা রাখবে, ভারত সম্রাজ্ঞী বা ভারতের সম্রাট, ঠিক আছে, এই যে রাজা বা রানীরা যে পদগুলো নিত সেটাও কিন্তু বিলুপ্ত হয়ে গেল, ঠিক আছে। এবং আইন কার্যকর হওয়ার সাথে সাথেই এই রাজা ব্যবস্থা ভারতবর্ষ থেকে উঠে গেল, ঠিক আছে। সুতরাং বলা যায় যে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে 1947 সালে ভারতের স্বাধীনতা আইন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এবং 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট হচ্ছে তোমার হচ্ছে কে স্বাধীনতা পেয়েছিল, তোমার হচ্ছে তোমার হচ্ছে ভারত স্বাধীনতা পেয়েছিল। অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি সেটা বলতে চাইছি যে এই যে ভারত, ঠিক আছে, ভারত তার মানে হচ্ছে এইভাবে স্বাধীনতা পেয়েছিল। আচ্ছা, এর মধ্যে থেকে স্যার ইতিহাসটার পটভূমিটা বললেন, কিন্তু গণপরিষদের তো পটভূমিটা বললেন না। গণপরিষদের পটভূমিটা এখন তোমাদেরকে আমি বলছি। দেখো, আমাদের এমসিএস এর স্কিলস যেটা রয়েছে এখানে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে, গণপরিষদের পটভূমিটা কিভাবে হয়েছিল। আচ্ছা, আমরা জানি ক্যাবিনেট মিশন 1946 সালে তৈরি হয়। এই ক্যাবিনেট মিশন ভালো করে এই করবে, ক্যাবিনেট মিশন প্রথম গণপরিষদের কথা তোমার হচ্ছে ফরমেশন নিয়ে বলে। অবশ্যই এর আগে গণপরিষদ নিয়ে ভারতীয়রাও বলেছে, ব্রিটিশরাও বলেছে, সবাই বলেছে, তো এই প্রথম আসে, ঠিক আছে। তো সেই জায়গা থেকেই তোমার যে ক্যাবিনেট মিশনের রিপোর্ট অনুযায়ী গণপরিষদ তৈরি হয়, এবং গণপরিষদ শেষমেশ 1946 সালের তোমার হচ্ছে 9 ডিসেম্বর কাজ করতে শুরু করে, ঠিক আছে। এবং এই যে গণপরিষদ এখান থেকে শুরু করে 1949 সালের তোমার যে 26শে নভেম্বর পর্যন্ত কাজ করে। অর্থাৎ এই যে সময়ের পিরিয়ড প্রায় 2 বছর, ঠিক আছে, 11 মাস আর হচ্ছে তোমার হচ্ছে 18 দিন, প্রায় কত তাহলে 3 বছর। তো প্রায় 3 বছরে তোমার হচ্ছে প্রায় 64 লক্ষ টাকা, ঠিক আছে, খরচা করলো, হ্যাঁ। এবং খরচা করে তোমার হচ্ছে গণপরিষদ একটা পূর্ণাঙ্গ সংবিধান তৈরি করলো, যে সংবিধানের তোমার হচ্ছে 395টা ধারা এবং 8টা তোমার হচ্ছে কি তপশিলি, এবং হচ্ছে 22টা কি ছিল অধ্যায় ছিল, ঠিক আছে। আর তোমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে এই যে ধারা অধ্যায়গুলো হলো, আজকের দিনে এটা নেই, এখন তো স্যার প্রায় 450 প্লাস ধারা হয়ে গেছে, 12টা তোমার তপশিলি হয়ে গেছে, আর 25টা তোমার হচ্ছে কি পার্ট হয়ে গেছে। যখন আমরা পরবর্তী ক্লাস করবো তখন এগুলো আস্তে আস্তে বুঝতে থাকবো। তো আশা করছি তোমাদের এটা ভালো লাগলো ভিডিওটা, ঠিক আছে। তোমাদেরকে এই জিনিসটাকে আমি কেন বললাম তার পিছনে মূল কারণ হচ্ছে একটাই, যে এখান থেকে তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি তোমার হচ্ছে এই ভারতের সংবিধান নিয়ে যে কিভাবে গণপরিষদ নিজের কাজ করেছে এবং গণপরিষদের কাজ শুরু হয়েছে। তো আমাদের প্রথম যে সংবিধানের চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা 5টা ভিডিওর মাধ্যমে আমরা শেষ করলাম, বুঝতে পারছো অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে।
পরবর্তী যে পড়া রয়েছে তার জন্য অপেক্ষা করো। আর এই চ্যাপ্টারগুলো যেগুলো প্রথম যে রয়েছে বারে বারে দেখো, বিভিন্নভাবে দেখো, তাহলে দেখবে দুটো কাজ হবে। এক, তোমার সংবিধান সম্বন্ধে আইডিয়া হবে, আর দ্বিতীয় হচ্ছে ভারতের স্বাধীনতা কীভাবে এসেছিল, সেই স্বাধীনতায় ব্রিটিশদের আইনগুলোর কি ভূমিকা আছে সেইটার সম্বন্ধে তোমাদের কিন্তু একটা স্বচ্ছ ধারণা হবে। ঠিক আছে? তো কেমন ভিডিওগুলো লাগছে অবশ্যই বলবে, কমেন্ট করবে, আমাদেরকে এনকারেজ করবে, বিভিন্ন জন তোমার বন্ধু বান্ধবের মধ্যে যারা রয়েছে তাদেরকে একটু শেয়ার অ্যান্ড সাপোর্ট করবে। কারণ হচ্ছে কি এই ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। হ্যাঁ, কম্বাইন্ড এই ভিডিও ব্যবস্থাপনা ক জায়গায় আছে আমার জানা নেই, খুব একটা আমি বেশি দেখি না এগুলো। তবে আশা করছি আমাদের ভিডিও তোমাদের ভালোই লাগবে, আর চেষ্টা করবে যে মানে এই ভিডিওগুলোকে সাপোর্ট করো, যাতে আমরাও ভিডিও তৈরি করতে কিন্তু মোটিভেশন পাই। ঠিক আছে? তো চলো, নতুন চ্যাপ্টারে নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। আজকের জন্য ধন্যবাদ সবাইকে।